রুদ্রর সঙ্গে পরিচয় হয়েছিল আমার এক বন্ধুর জন্মদিনে। প্রথম দিনে ওর কথা বলার ভঙ্গিটা আমার বেশ ভালো লেগেছিল। কয়েকদিন পর ও নিজেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। এরপর থেকে প্রতিদিনই ওর সঙ্গে আমার কথা হতো। খেয়েছো, বাসায় পৌঁছেছো, ঘুমিয়েছো, এই ছোট্ট ছোট্ট যত্নগুলোই একসময় ভালোবাসায় বদলে গেল। 2 মাসের মাথায় রুদ্র আমাকে বলল, তানিয়া, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভবিষ্যৎ ভাবতে পারি না। আমি বিশ্বাস করেছিলাম। আমার পরিবার ওকে খুব একটা পছন্দ করতো না। বাবা বলতেন, ছেলেটা খুব মিষ্টি কথা বলে, যারা মিষ্টি কথা বলে তাদের একটু সাবধানে দেখবি। আমি রাগ করতাম, মনে হতো বাবা রুদ্রকে না বুঝেই বিচার করছেন। ধীরে ধীরে আমি নিজের সবকিছু রুদ্রর সঙ্গে শেয়ার করতে শুরু করলাম। ওর চাকরি হচ্ছিল না, ইন্টারভিউতে যাওয়া, মোবাইল কেনা, এমনকি ওর মায়ের অসুস্থতার কথা বলে 1 লাখ টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আমি একবারও সন্দেহ করিনি, কারণ আমি ভাবতাম যাকে ভালোবাসি তাকে সাহায্য করাই তো স্বাভাবিক। 3 বছর কেটে গেল। রুদ্র প্রতিবারই বলতো, আর 6 মাস অপেক্ষা করো, তারপর আরও 3 মাস, তারপর চাকরিটা পেয়ে গেলে বিয়ে করব। আমি অপেক্ষা করেছি, কিন্তু একটা সময় ও বদলে যেতে লাগলো। আগের মতো ফোন করতো না, মেসেজের উত্তর ঘন্টার পর ঘন্টা পরে দিত। আমি জিজ্ঞাসা করলে বলতো অফিসে খুব ব্যস্ত। একদিন রাতে ভিডিও কল করলাম, ও কল রিসিভ করেই কেটে দিল। তারপর আর একটা মেসেজ পাঠালো, মিটিংয়ে আছি, পরে কথা বলি। কিন্তু ঠিক 5 মিনিট পর আমার বান্ধবী আমাকে একটা ছবি পাঠালো। ছবিটা খুলে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রুদ্র একটা রেস্টুরেন্টে বসে আছে, তার সামনে একটা মেয়ে, দুজনের হাত একসঙ্গে ধরা। আমি বুঝেছিলাম হয়তো বা অফিসের কলিগ, হয়তো ভুল বুঝেছি। পরের দিন রুদ্রকে আমি এটা জিজ্ঞাসা করলাম, সে রেগে গেল। আমার উপর গোয়েন্দাগিরি করছো? আমি চুপ হয়ে গেলাম, কিন্তু সন্দেহটা আর গেল না। এরপর প্রায় 1 মাস রুদ্র আমার সঙ্গে খুব কম কথা বলল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে শত শত মেসেজ, সবাই একসঙ্গে লিংক পাঠাচ্ছে। আমি খুলে দেখি একটা বিয়ের ছবি, বড় জায়গায় রুদ্র। আমার মাথা ঘুরে গেল। আমি পাগলের মতো ওর নম্বরে ফোন দিলাম, ফোন বন্ধ। আমি ওর বাসায় গেলাম। দরজা খুললেন রুদ্রের মা। আমাকে দেখে তিনি শুধু দীর্ঘশ্বাস ফেললেন। মা, তুমি আর এসো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, খালা, এটা মিথ্যা, তাই না? তিনি কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই রুদ্র বেরিয়ে এলো। তার গায়ে নতুন পাঞ্জাবি, হাতে সোনার আংটি। আমি দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তুমি এটা কি করলে? রুদ্র একদম শান্ত গলায় বলল, আমি বিয়ে করেছি। কিন্তু আমাদের 3 বছরের সম্পর্ক? সে ঠান্ডা গলায় বলল, তানিয়া, সম্পর্ক আর বিয়ে এক জিনিস না। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে সবকিছু ছিঁড়ে ফেলছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে ব্যবহার করেছো? রুদ্র এবার প্রথমবারের মতো হাসলো। সেই হাসিটা আজও আমি ভুলতে পারিনি। তুমি নিজেই দিতে চেয়েছো, আমি তো জোর করিনি। পরে জানতে পারলাম যে মেয়েটাকে রুদ্র বিয়ে করেছে তার বাবা বড় ব্যবসায়ী। বিয়ের উপহার হিসেবে রুদ্র একটা ফ্ল্যাট, একটা গাড়ি আর ব্যবসার অংশীদারিত্ব পেয়েছে। সেদিন বুঝেছিলাম আমি প্রেম হারাইনি, আমি আমার সম্মান, বিশ্বাস 3টা বছর হারিয়েছি। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর বাঁচবো না। রাত 12টার পর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা রেল লাইনে। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে লাইনের ওপর দাঁড়ালাম। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ঠিক তখনই আমার পেছন থেকে একটা শান্ত কণ্ঠ ভেসে এলো, মরার আগে একবারও ভাবলে না তোমার জীবনটা আসলে এখনই শুরু হতে পারতো? আমি ঘুরে দাঁড়ালাম। দেখলাম অন্ধকারের মধ্যে একজন যুবক দাঁড়িয়ে আছে, সাদা শার্ট, মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। কিন্তু জানি না কেন ও চোখের দিকে তাকিয়েই আমার বুকের ভেতরটা কেমন একটা অজানা ভয় জন্ম নিল। পর্ব 2, অচেনা ছেলেটা। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে ট্রেনের আলো দ্রুত এগিয়ে আসছে, অথচ ছেলেটার মুখটা অদ্ভুতভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি কে? ছেলেটা একটু হেসে বলল, আমি এমন একজন যে কাউকে মরতে দেখতে পছন্দ করে না। আমি বিরক্ত হয়ে বললাম, আপনার জানার দরকার নেই, আমাকে যেতে দিন। আমি আবার রেললাইনের দিকে এগোতেই সে খুব শান্ত গলায় বলল, রুদ্র তোমাকে ভালোবাসেনি, সে শুধু তোমাকে ব্যবহার করেছে। আমার পা থেমে গেল। আমি তো ওর সামনে রুদ্রর নাম বলিনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি ওর নাম জানলেন কিভাবে? ছেলেটা উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার দুটো চোখ এত অদ্ভুত মনে হচ্ছিল, যেন অনেক বছরের পুরনো দুঃখ লুকিয়ে আছে। ঠিক তখনই প্রচন্ড শব্দ করে ট্রেনটা আমার পাশ দিয়ে চলে গেল। আমি যদি আর 1 মিনিট আগেও লাইনের উপর দাঁড়িয়ে থাকতাম, আজ এই গল্পটা বলতে পারতাম না। ছেলেটা বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি বললাম, না, আমি যেতে পারবো। সে শুধু হেসে বলল, তবুও যাবো, আজ তোমাকে একা ছাড়া ঠিক হবে না। অদ্ভুত ব্যাপার, আমি যত দ্রুত হাঁটছি ও ঠিক আমার পাশে, কিন্তু একবারও ওর পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম? সে বলল, আয়ান। আপনি কোথায় থাকেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খুব কাছে, আবার খুব দূরে। উত্তরটা শুনে আমার শরীরটা কেমন যেন শিউরে উঠলো। বাসার সামনে এসে আমি বললাম, ধন্যবাদ। আমি গেট খুলে ভেতরে ঢুকে আবার পেছনে তাকালাম, কিন্তু আয়ান নেই। রাস্তা একেবারে ফাঁকা। মাত্র 2 সেকেন্ডে একজন মানুষ কোথায় গেল? আমি ভাবলাম হয়তো বা অন্ধকারে চলে গেছে। নিজেকে বোঝালাম, আজ অনেক কেঁদেছি, তাই মাথা ঠিক মতো কাজ করছে না। সেদিন রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল। স্বপ্নে দেখলাম আমি আবার সেই রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি।
দূরে সেই ট্রেনটা আসছে আর আয়ান আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোমাকে বাঁচিয়েছি, এবার তুমি আমাকে ছেড়ে যেও না। আমি হঠাৎ চমকে ঘুম থেকে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। নিজেকে বললাম সবই দুঃস্বপ্ন। সকালে অফিসে গেলাম, সারাদিন কাজের চেষ্টা করলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। দুপুর ক্যান্টিনে বসেছিলাম, হঠাৎ কাঁচের জানালায় নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা মানুষের ছায়া দেখতে পেলাম। আমি দ্রুত পেছনে তাকালাম, কেউ নেই। আবার কাঁচের দিকে তাকালাম, এবার ছায়াটাও নেই। আমি ভাবলাম হয়তো চোখের ভুল। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ, কেমন আছো? ঘুরে দেখি আয়ান, সেই সাদা শার্টটাই পরা, একই হাসি। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে? সে বলল, তোমাকে দেখতে এসেছি। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এখানে? সে আবারও কোনো উত্তর দিল না। আমি লক্ষ্য করলাম বাস স্ট্যান্ডে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ যেন আয়ানের দিকে তাকাচ্ছেই না। আমি ইচ্ছে করে পাশের এক আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি এই ছেলেটাকে চেনেন? আন্টি অবাক হয়ে বললেন, কোন ছেলে? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি আয়নের দিকে তাকালাম, সে শুধু মৃদু হেসে বলল, সবাই আমাকে দেখতে পায় না তানিয়া। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জানালার পাশে বসে তাকাতেই দেখলাম আয়ান এখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাস চলতে শুরু করেছে, তবুও সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাস অনেক দূরে চলে যাওয়ার পরেও দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে আছে, অথচ এত দূর থেকে তো ওকে দেখতে পাওয়ার কথা না। আমার বারবার কেন জানি মনে হচ্ছিল ছেলেটা মানুষ নয়, কিন্তু আমি তখনও শিওর জানতাম না। আসল ভয়টা তো তবে শুরু হয়েছে। পর্ব 3, এখন শুধু তুমি আমার। বাস থেকে নেমে আমি একবারও পেছনে তাকাইনি। নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম হয়তো সবই আমার কল্পনা। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর মানুষ অনেক কিছুই ভুল দেখতে পারে, কিন্তু সেদিন রাতে বুঝলাম আমার জীবনে যা শুরু হয়েছে সেটা কোনো কল্পনা নয়। রাত প্রায় 2:30। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে আস্তে করে ডাকছে, তানিয়া। আমি চোখ খুললাম, ঘরের সব লাইট নিভে আছে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। আবার সেই ডাক, তানিয়া। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমার বিছানার পাশে একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। লাইট জ্বালাতে দেখি কেউ নেই। মা দৌড়ে ঘরে এলেন। কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতে বললাম, ঘরে একজন ছিল। মা পুরো ঘর খুঁজলেন, কেউ নেই। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বেশি চিন্তা করিস না, কয়েকদিন বিশ্রাম নে। আমি আর কিছু বললাম না, কারণ আমি তখনও বিশ্বাস করতে চাইছিলাম সবই আমার মনের ভুল। আমি পরের দিন বসে কাজ করছিলাম অফিসে। হঠাৎ কম্পিউটারের কালো স্ক্রিনে নিজের প্রতিবিম্বের পাশে আয়ানকে দেখতে পেলাম। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই দেখি সে দাঁড়িয়ে, মুখে সেই একই হাসি। আমি ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সহকর্মীরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একজন জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি স্ক্রিনের দিকে একটু আঙুল দেখিয়ে বললাম, ওই ছেলেটা। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কোথায়? এখানে তো কেউ নেই। সেদিন প্রথমবার আমার মনে হলো হয়তো আমি শুধু তাকে দেখতে পাই। সেদিন সন্ধ্যায় আমি বাসায় ফিরছিলাম। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আয়ান হাত নাড়লো। আমি ইচ্ছা করেই অন্যদিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পর দেখি সে আমার পাশেই হাঁটছে। আমি রাগ করে বললাম, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? সে শান্ত গলায় বলল, কারণ তুমি একা। আমাকে একা থাকতে দিন। সে মাথা নাড়ালো, এটা আর সম্ভব না। কেন? সে এবার প্রথমবারের মতো আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ সেদিন ট্রেন লাইনে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তাতে কি হয়েছে? সে খুব শান্তভাবে বলল, তোমার মৃত্যুর পর থেকে আমি তোমাকে ফিরিয়ে এনেছি, তাই। সে মুচকি এসে বলল, এখন তুমি শুধু আমার। কথাটা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি দৌড়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি আয়ন আমার বিছানার পাশে বসে আছে। তার মুখে কোনো হাসি নেই। সে শুধু বলল, আমি সারা রাত তোমার পাশেই থাকি। আমি চিৎকার করতে সে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে আমার চোখের নিচে সেই কালো দাগ। মা বললেন, রাতে ঘুমাসনি? আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম গত রাতে আমি একা ছিলাম না। এরপর থেকে প্রতিদিনই আয়ন আমার সামনে আসতে লাগলো। আমি অফিসে, সে সেখানে। আমি বাজারে, সে সেখানে। আমি ছাদে, সে সেখানেও। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তাকে দেখতে পেত না। একদিন সাহস করে আমি বললাম, তুমি আসলে কে? সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, সত্যিটা জানলে তুমি ভয় পাবে। আমি বললাম, আমি এখনই ভয় পাচ্ছি। সে হালকা এসে বলল, না, এখনো পাওনি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে এক বৃদ্ধ কণ্ঠে বলল, মা, যদি বাঁচতে চাও সাদা শার্ট পরা ছেলেটার সঙ্গে আর কখনো কথা বলো না। আমি হতবাক, আপনি কে? কিন্তু সে লাইনটা কেটে দিল। আমি আবার আয়নের দিকে তাকালাম। তার মুখের হাসি অদৃশ্য হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, তাহলে ওরা তোমাকে খুঁজে পেয়েছে? আমি কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর সেই প্রথম আমি আয়নের চোখ দুটোকে পুরো কালো হয়ে যেতে দেখলাম। পর্ব 4, রেল লাইনের অভিশাপ। আয়নের চোখ দুটো মুহূর্তেই একদম কালো হয়ে গেল। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম, কিন্তু এক পলকের মধ্যেই তার চোখ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সে নিচু গলায় বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে এবারও উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল।
সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে বৃদ্ধ আমাকে ফোন করেছিল তাকে খুঁজে বের করব। ফোন নম্বরটা আবার ডায়াল করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম এই নম্বরটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিলাম, কিন্তু পরের দিন সকালে আমার দরজার নিচে একটা খাম পেলাম। খামের উপর শুধু লেখা ছিল, আজ বিকেল 5টায় পুরনো রেল স্টেশনের মসজিদের পেছনে একা এসো। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। আমার বুক ধড়ফড় করছিল, তবুও গেলাম। মসজিদের পেছনে একজন বৃদ্ধ বসেছিলেন, লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত শান্তি। আমি কাছে যেতেই তিনি বললেন, তুমি তানিয়া? আমি মাথা নাড়ালাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার সময় খুব কম। আমার গলা শুকিয়ে গেল। আপনি কে? তিনি গম্ভীর গলায় বললেন, আমি একজন সাধারণ মানুষ যে আগে অনেককে হারাতে দেখেছে। আমি তাড়াতাড়ি বললাম, আয়ানকে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ওর আসল নাম আয়ান নয়। আমার বুক কেঁপে উঠল। তাহলে? ও বহু বছর ধরে ওই রেল লাইনের আশেপাশে ঘোরে। যারা ভাঙা মন নিয়ে আত্মহত্যা করতে যায় তাদের দুর্বল মুহূর্তের সুযোগ নেয়। আমি ফিসফিস করে বললাম, সে কি জিন? বৃদ্ধ সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, সব জিন মানুষকে একভাবে ক্ষতি করে না। কেউ ভয় দেখায়, কেউ ধোঁকা দেয়, কেউ ভালোবাসার অভিনয় করে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে কেন আমার সঙ্গে আছে? বৃদ্ধ বললেন, কারণ তুমি সেদিন মৃত্যুকে বেছে নিয়েছিলে। সেই মুহূর্তে তোমার মন ছিল সবচেয়ে দুর্বল। সেই দুর্বলতার সুযোগে সে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিভাবে মুক্ত হব? বৃদ্ধ বললেন, মুক্তি সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। তিনি আমাকে কিছু দোয়া পড়তে বললেন এবং বললেন, আজ থেকে সে তোমাকে থামানোর চেষ্টা করবে। সে চাইবে তুমি যেন আমার কাছে আর না আসো। সেদিন রাতে বাড়ি ফিরেই বুঝলাম বৃদ্ধ ঠিকই বলেছিলেন। রাত 12টার পর হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শুধু একটা কণ্ঠ শুনতে পেলাম, তুমি ওর কাছে কেন গিয়েছিলে? এটা আয়নের কণ্ঠ। আমি ভয়ে কোনো উত্তর দিলাম না। সে বলল, আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চেয়েছি, তুমি এমন করছো কেন? হঠাৎ ঘরের সব জানালা একসঙ্গে খুলে গেল। বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকে পুরো ঘর কাঁপতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর সবকিছু আবার ঠান্ডা হয়ে গেল, কিন্তু সকালে উঠে দেখি আমার ঘরের দেয়ালে আঙুল দিয়ে লেখা একটা বাক্য, তুমি শুধু আমার। আমি চিৎকার করে মাকে ডাকলাম। মা দৌড়ে এলেন। আমি দেয়াল দেখিয়ে বললাম, দেখো। মা অবাক হয়ে বললাম, কি দেখব? আমি তাকে দেখি দেয়াল একদম পরিষ্কার, লেখাটা আর নেই। আমি বুঝলাম ও শুধু আমাকে দেখাচ্ছে। এরপর থেকে আমার জীবন একে একে ভেঙে পড়তে লাগলো। আমি অফিসে ভুল করতে শুরু করলাম, রাতে ঘুম হতো না। যেই আমার কাছে আসতো তারই অদ্ভুত দুর্ঘটনা ঘটতো। আমার সবচেয়ে কাছের বান্ধবী মিম একদিন আমাকে বলল, তুই যখন একা একা কথা বলিস মনে হয় তোর সামনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মিমি ছিল প্রথম মানুষ যে বুঝতে শুরু করেছিল আমি পুরোপুরি একা নই। কিন্তু আমি তখনও জানতাম না আমার সবচেয়ে বড় আঘাতটা এখনো বাকি। শেষ পর্ব, যে সত্যিটা আমি কোনোদিন জানতে চাইনি। সেদিনের পর থেকে আমি প্রতিদিনই বৃদ্ধের কাছে যেতে শুরু করলাম। তিনি আমাকে বলেছিলেন, মা, ভয় পেও না, ভয় পেলে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখো। যতক্ষণ তুমি নিজে ওর দিকে ফিরবে না, সে পুরোপুরি তোমাকে দখল করতে পারবে না। আমি তার কথা মেনে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আয়ন যেন দিন দিন আরো রেগে যাচ্ছিল। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি আমি আমার বিছানায় নাই, আমি দাঁড়িয়ে আছি সেই রেল লাইনের ওপর। চারিদিকে ঘন কুয়াশা, দূরে ট্রেনের হুইসেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, আমি এখানে কিভাবে এলাম? ঠিক তখনই আমার পেছন থেকে আয়নের কণ্ঠ ভেসে এলো। কারণ এটাই আমার প্রথম দেখা হওয়া জায়গা। এটা আমি ঘুরে দাঁড়ালাম। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো অদ্ভুত বিষণ্ণ। আমি বললাম, তুমি আসলে কি চাও? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি একা। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। সে বলল, অনেক বছর আগে আমিও মানুষ ছিলাম। আমার বুকটা কেঁপে উঠল। কি? সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। সেও আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিল। সেই কষ্টে এক রাতে আমি এই রেল লাইনে নিজের জীবন শেষ করে দিতে এসেছিলাম। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম ওর সব কথা। কিন্তু আমি মরার আগেই আরেকটি অশুভ সত্তা আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর থেকে আমি আর মানুষ নই, আমি মুক্তও নই। আমার চোখে পানি চলে এলো। আমি প্রথমবার তার জন্য গভীর মায়া অনুভব করলাম। সে বলল, আমি তোমাকে ভালোবাসি না তানিয়া। তাহলে আমাকে কেন ছাড়ছো না তুমি? আমি শুধু একা থাকতে পারি না। এই কথাটি শুনে আমার বুকটা কেঁপে উঠলো। আমি বুঝলাম সে আমাকে ভালোবাসেনি, সে শুধু তার একাকিত্ব থেকে পালাতে চেয়েছিল। কিন্তু ঠিক তখনই ট্রেনের আলো দেখা গেল। বৃদ্ধের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, যেদিন সে তোমাকে আবার রেল লাইনে নিয়ে যাবে সেদিনই পরীক্ষা। সে তোমাকে নিয়ে যাবে অন্য জগতে, মৃত্যুর পরের জগতে তার সঙ্গে। আয়ন আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। এসো, আমাদের কেউ আলাদা করতে পারবে না, তুমি চলো আমার সাথে। আমি ধীরে ধীরে এক পা করে এগোলাম। ঠিক সেই মুহূর্তে আমার মায়ের কণ্ঠ কানে ভেসে উঠল, তানিয়া। আমি চমকে উঠলাম।
হঠাৎ করে আমার হুঁশ ফিরল, আমি কি করতে চলেছিলাম। আমি তাড়াতাড়ি দোয়াগুলো পড়তে শুরু করলাম। চারপাশের বাতাস কাঁপতে লাগলো। আয়ন চিৎকার করে উঠল, থামো। আমি আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ চারদিকের কুয়াশা ছিঁড়ে যেতে লাগলো। আয়নের মুখে অসহ্য যন্ত্রণার ছাপ। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি একা থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আয়ন চিৎকার করে বলতে লাগলো, আমি খুব একা তানিয়া, আমি একা থাকতে পারি না, তুমি প্লিজ আমার সঙ্গে চলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার যে একা একা খুব ভয় লাগে, খুব নিঃসঙ্গ লাগে। আমার সঙ্গে চলো তুমি। আমি ততক্ষণে রেল লাইন থেকে সরে এসেছি, আর আয়ন সেই রেল লাইনের মাঝখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ সাঁ করে একটা ট্রেন চলে গেল। আমি দেখলাম আয়নের ওপর দিয়েই ট্রেনটা চলে গেল। আমি চিৎকার করে উঠলাম। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি হাসপাতালে। মা আমার হাত ধরে কাঁদছেন। ডাক্তার বললেন, রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় আপনাকে পাওয়া গেছে। আমি চারদিকে তাকালাম, আয়ান নেই। আমি মাকে বললাম, তুমি আমাকে এনেছো এখানে? মা বলল, কই না তো, কিছু লোক তোকে দেখেছিল, আমরা তো সারা রাত তোকে খুঁজে বেরিয়েছি। আমি অবাক হয়ে ভাবলাম, তাহলে সেদিন আমাকে কে ডাক দিয়েছিল? ওটা তো আমার মাই ছিল। আমি মাকে বললাম, মা, আমার পাশে কি আর কেউ ছিল? মা বলল, কই না তো, কেউ তো ছিল না। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, মা, ওখানে কি কেউ কালকে আত্মহত্যা করেছে? মা বলল, কই না তো, এরকম তো কোনো খবর দেখিনি। ওখানে আমরা তোকে খুঁজতে খুঁজতে যেয়ে পেয়েছি। আমি আর কোনো কথা বলিনি। আর কোনোদিন সে আমার সামনে আসেনি। আজ 3 বছর হয়ে গেছে। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবন নিয়ে ফিরছি, কিন্তু এখনও আমি একটা কাজ করি। প্রতি বছর সেই একই তারিখে আমি ওই রেল লাইনের পাশে যাই। কেন জানেন? কারণ আমি চাই না আর কোনো হৃদয় ভাঙা মানুষ সেখানে যেয়ে নিজের জীবন শেষ করুক। কয়েক মাস আগে আমি সেখানে দাঁড়িয়েছিলাম। দেখলাম একটা মেয়ে কাঁদতে কাঁদতে রেল লাইনের দিকে হাঁটছে। আমি দৌড়ে তার দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই দূরে কুয়াশার ভিতরে একজন সাদা শার্ট পরা যুবক দাঁড়িয়েছিল। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলে গেল। আমি জানি না সে সত্যি মুক্তি পেয়েছে কিনা। হয়তোবা সে নতুন একজন ভাঙা হৃদয়ের মানুষের অপেক্ষায় ছিল। ফেরার পথে আমি সেই বৃদ্ধকে আবারও দেখি। সে বলতে থাকে, কেমন আছো তানিয়া? আমি তাকে বললাম, তবে একটা প্রশ্ন আমার মনের ভেতর আজও থেকে গেছে। আইন কি কোনো জিন ছিল, নাকি কোনো অতৃপ্ত আত্মা? আমি আজও জানতে পারিনি। আমি সে বৃদ্ধকে আবারও খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তাকে আর কখনো দেখিনি। সে বৃদ্ধ হয়তোবা মানসরূপী কোনো ফেরেশতা ছিল যে আমাকে বাঁচিয়েছিল। আয়নকে আসলে আমার ক্ষতি চেয়েছিল? সে কি চেয়েছিল আমার কোনো ক্ষতি করতে, আমাকে নিয়ে যেতে? আমার এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, হয়তোবা কখনো পাবও না। কিন্তু আমিও অন্য কাউকে আর আয়নের শিকার হতে দিব না।